গুটি গুটি পায়ে চারিদিক চোখ বুলাতে বুলাতে নিলয় ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করলো। চারিদিক সে ভালোভাবেই দেখে নিচ্ছে। কড়ই গাছের নিচে একটা সাদা ড্রেস পরা মেয়েকে একটা হ্যাংলার টাইপ ছেলে হাঁটু ভেঙে বসে প্রপোজ করছে। মেয়েটি কষে একটা চড় দিল সেই ছেলেটাকে। নিলয় সেদিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। যখন সামনে তাকাতে যাবে তখনই নিলয়ের ডান পাটা কিসে একটা উঁচু জায়গায় লেগে ধপ করে পড়ে যাচ্ছে। এমন সময় এক অদৃশ্য হাত নিলয়কে ধরে নিল। নিলয় চোখের চশমাটা ঠিক করে সেদিকে তাকাতেই দেখে একদল ছেলে বেশ উচ্চ স্বরেই হাসছে। নিলয় আবারও চোখের চশমাটা ঠিক করে নেয়। সেই ছেলেগুলোর মধ্যে থেকে কেউ একজন পা লম্বা করে নিলয়ের হাঁটার পথে রেখে দিয়েছিল, আর সেই পায়ে বেঁধেই নিলয় হুমড়ে পড়ে যাচ্ছিল। নিলয় কোনো কথা বলে না, চুপচাপ হেঁটে সামনে এগোতে যাবে তখনই নেতা গোছের আরাফ নামের ছেলেটি নিলয়ের হাত ধরে টেনে নেয়। সাফিন, তোর পকেট থেকে সিগারেটটা বের কর তো। সাফিন নামের ছেলেটি আরাফের কথায় পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে দেয়। আরাফ সিগারেট হাতে নিয়ে নিলয়ের মুখের সামনে জোরপূর্বক সিগারেট ধরে বলতে লাগলো, হেই, খা বলছি, খা। সিগারেটটা শেষ করতে না পারলে আজ থেকে অর্ধনগ্ন করে ক্যাম্পাসে ছেড়ে দেব। নিলয় আরাফের হাতটা থামিয়ে ওদের দিকে তাকিয়ে বেশ নরম গলাতেই বলতে থাকে, ভাইয়া আমি জীবনে এসব খাইনি, আমি পারবো না ভাইয়া। নিলয়ের কথাটা শুনে সবাই বেশ হো হো করে হাসতে লাগলো। নিলয় সবার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আবারও চুপসে গেল, যেন হৃদয় নিলয়ের মাথার সজোরে পেছন থেকে গাঁটটা দিয়ে জোরে হাসতে থাকে। সোহাগ নিলয়ের মাথাটা বেশ জোরে চেপে ধরে নিলয়ের মুখে সিগারেট গুজে দিয়ে বলে, তোর 14 গোষ্ঠী খাবে আজ। তুই খাবি না মানে? ভাই কি বললো শুনতে পাস নাই? টান টান সিগারেট টান বলছি। নিলয়ের ঠোঁটে সিগারেটের আগুন লেগে ঠোঁটের কিছুটা পুড়ে যায়। নিলয় কান্না করতে থাকে। আরাফ জোরে নিলয়ের মাথায় চড় দিয়ে বলে, ওই যে মেয়েটা আসছে ওর সামনে যাবি আর ওর ওড়নাটা জোরে টান দিবি। যা এখন। ভাই আমি পারবো না। কথাটা বলার পরই আরাফ নিলয়ের গালে চর বসিয়ে দেয়। সকালের উদ্দিন আংশিক তাপ মিশ্রিত রোদ নিলয়ের চোখে বরাবর পড়ছে। নিলয়ের চোখ লাল হয়ে আসছে, কিছু বলতে চাইছে বারবার, কিন্তু আর পেরে উঠছে না। সেই শক্তিটা মৃত্যুপ্রায় শুধু ফ্যাল করে সামনে দাঁড়িয়ে থাকা লোকজনকে দিকে তাকাচ্ছে। ও আজ প্রথম নিলয় র্যাগিংয়ে পড়েছে। কেমন যেন সব অনুভূতিহীন হয়ে আসছে তার। রাগ কাকে বলে এর আগে নিলয় জানতো না। এভাবে ঢাকা ভার্সিটিতে অ্যাডমিশনের পর এমন হবে নিলয় তা ভাবতেই পারেনি। নিলয়ের কাঁধে সাফিন হাত রেখে বলে, এটাকে কি করব ভাই? এক কাজ কর, ওর গায়ের জামা খুলে নেই। আরে না না, বেচারা তাহলে ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায়। কথা কস কেন এত তুই? গায়ের জামা খুলে ওর মেয়েদের ওই ড্রেস পরিয়ে দে। ওই ড্রেস মানে কোন ড্রেস রে শাওন? ভাই, ওই যে আজকাল সব মডার্ন মাইয়া আছে না, নাইট পার্টিতে পরে যায়, অর্ধেক খোলা অর্ধেক ঢাকা থাকে। আরে ওই যে সামনে ঢাকা ফেঁসে খোলা যেগুলা, সেগুলোর কথা বলছি। ওদের মা বাপ নাই মনে হয়, দেখেই মনে হয় কি ফতের ফকির, ভিক্ষা করে টাকা জমায়, আর সেইটা দিয়ে দর্জির দোকানে পড়ে থাকা ছেঁড়াচুড়ো কাপড় কিনে রাইতের অন্ধকারে জামা সেলাই করে। না হলে সামনের অর্ধেক ঢাকা আর পেছনের সব খোলা হবে কেন? কি বিচ্ছিরি অবস্থা। যাই হোক, সেরকম কিছু একটা পরিয়ে দেব। তোরা পারিসও বটে। যা, ড্রেস রানা লাগবে না, অন্য কিছু নিয়ে আয়। কি আনবো ভাই, গোবর নাকি? আরে ওই মুজিব, দাঁড়া। জি ভাই। আসার সময় মোবিলও আনিস। হা হা হা, ঠিক আছে ভাই। মুজিব চলে গেল। নিলয় খুব বাজেভাবে রাগিংয়ে ফেসে গেছে, কিন্তু ওর কিছু করার নেই। নিলয় একবার কেবল মুজিবের চলে যাওয়ার দিকে তাকিয়ে নিল, আরেকবার আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো কেউ এদের দিকে ফিরেও তাকাচ্ছে না। নিলয় কাঁদতে কাঁদতে আরাফকে বলে, আমাকে মাফ করে দিন ভাইয়া, প্লিজ। ভাইয়া আমি তো শুধু পড়াশোনা করার জন্য এই শহরে ক্যাম্পাসে এসেছি, আমি আপনার কিছুই করিনি ভাইয়া। আমার সাথে এমন করছেন কেন? প্লিজ ভাইয়া, এমন করেন না। কোথাও ভুল করে থাকলে বলেন ভাইয়া, আমি এখনই তার পা ধরে ক্ষমা চেয়ে আসছি।
কিন্তু আমার সাথে এমন করবেন না ভাইয়া। আগামীকাল আমার পরীক্ষা আছে ক্লাসে ভাইয়া। আমাকে ছেড়ে দেন, পড়তে হবে এখন আমাকে। আমি আপনার ছোট ভাইয়ের মতো। নিলয়ের কথা শুনে সবাই হো হো করে হাসতে লাগলো। নিলয় কোনো কথা বলতে পারছে না। ক্যাম্পাস থেকে টেনে নিয়ে ওরা পেছনের দিকে চলে আসে নিলয়কে নিয়ে। অনেক উৎসুক জনতা ওদের পেছন পেছন আসতে থাকে। কেউ কোনো কথা বলতে পারে না, কারণ সবাই আরবকে বেশ ভালো করেই জানে ও চেনে। আরব প্রভাবশালী ঢাকা শহরের নাজেম মেয়রের ছেলে, সেই সাথে ওর চাচাও এই ঢাকা ভার্সিটির চেয়ারম্যান। আরব তৃতীয় বর্ষের ছাত্র হয়েও ছোট বড় সব ছেলে, এমনকি মেয়েদেরও বাজেভাবে জার্ক করে। কোনোদিন কেউ কিছু বলতে পারে না। কিছু বললেই আরব আর ওর সাথে থাকা ছেলেগুলোকে তাকে প্রচণ্ড রকম যন্ত্রণা দিতে থাকে। আর প্রথম দিনই নিলয় এভাবে ভেসে যাবে ওদের কাছে তা কল্পনা করতে পারেনি। একটু পর মুজিব আসে। দূরে দাঁড়িয়ে থাকা অনেক স্টুডেন্ট আজকেও মজা দেখতে এসেছে। প্রতিদিন আরাফ কোনো না কোনো মেয়ে কিংবা ছেলেকে এভাবে ধরে নিয়ে রাগ করে। কি রে মুজিব, এত দেরি হয় নাকি আনতে? ভাই, দুটো ডিমও আনছি। বাহ, মাথায় তোর মাল আছে রে, স্বীকার করতে হবে। গুড, ভেরি গুড। খেলা শুরু করেন তাহলে ভাই, দেরি কিসের আর? ওদের বলা কথাগুলো কানে বিষের মতো বিটছে নিলয়ের। বুকের ভেতর কেমন যেন করছে ওর। মনে হচ্ছে যেন বুকের ভেতরে সবকিছু সরে সরে যাচ্ছে। ঝরঝর উঠেছে বুকের মাঝে, আজ গলা শুকিয়ে আসছে। ভয়ে শুধু ওদের দিকে তাকিয়ে ঢোক গিলছে নিলয়। বুকের ভেতরে ধুকপুক্রম বেরিয়ে চলেছে। শুরু তো করতেই হবে। মুজিব, জি ভাই। যা ব্যাটাকে ধর। আর শাওন, যা সবাইকে ডেকে আনে এদিকে, সবাই এসে দেখুক। শাওন কিছু সময় পর অনেকগুলো ছেলে মেয়েদের ডেকে এনে নিলয়ের সামনে দাঁড় করিয়ে দেয়। মুজিব নিলয়ের দুটো হাত শক্ত করে ধরে। সাফিনা হৃদয় নিলয়ের সারা গায়ে মবিল ঢেলে দেয়। কালো মবিল নিলয়ের নতুন ড্রেসটাকে সাথে সাথেই ভিজিয়ে দিল। ফর্সা শরীরটা মবিলের পুরা গন্ধ আর কালো রঙে ছেয়ে গেছে। সোহাগ নিলয়ের মাথায় দুটো ডিম ভেঙে দেয়। আরব সহ ওদের ছেলেগুলো সবাই বেশ উচ্চস্বরে হাসতে থাকে। কেবল হাসে না দাঁড়িয়ে থাকা উৎসুক জনতাগুলো আর নিলয়। সবাই চোখে মুখে আরবের প্রতি অজস্র ঘৃণার ছায়া নিলয়ও খুব ভালো করে টের পায়। আরাফেরা সবাই এক এক করে চলে যেতে থাকে। দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েগুলোও চলে যাচ্ছে। নিলয় নিথর হয়ে দাঁড়িয়ে থাকে ক্যাম্পাসের পেছনের দিকটায়, যেখানে ছোট একটি লেকের চারপাশে নানা ধরনের ফুল গাছ লাগানো। নিলয় পেছন থেকে সামনে আসে। ভার্সিটির সবাই নিলয়ের দিকে অবাক আর হাস্যোজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে আছে। নিলয় তা একবার চোখ তুলে তাকিয়ে আবার নিচে করে নেয়। ডিমের অংশগুলো চুল পেয়ে গায়ে পড়ছে। চোখের চশমাটা আগেই খুলে নিয়েছে ওরা। নিলয় কাঁদতে কাঁদতে দৌড়ে ভার্সিটির গেটের কাছে আসে। সেখানে আসতেই হুড়মুড় করে কার সাথে ধাক্কা লেগে পড়ে যায় নিলয়। নিলয়ের সামনে কিছু খুব ভালো একটা করে দেখতে পাচ্ছে না। এতক্ষণ নিলয়কে দেখে সবাই সরে যাচ্ছিল, কিন্তু হুট করে গেটের কাছে আসতেই কারোর সাথে ধাক্কা লেগে নিলয় পড়ে যায়। নিলয় উঠে দাঁড়ায়। চোখের সামনে থেকে এখানে একটা মবিল আর ডিমের অংশ মুছে নিয়ে তাকিয়ে দেখে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। কিছু বোঝার আগেই মেয়েটি নিলয়ের গালে কষে একটা চর বসিয়ে দেয়। নিলয়ের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, কেবল সে শুনতে পায়। বেয়াদব ছেলে, ডাস্টবিন থেকে উঠে এসেছিস নাকি? চোখে কি তোর সমস্যা আছে শালা? নিলয় মেয়েটির সামনে থেকে মাথাটা নিচু করে আবারও দৌড়ে চলে আসে। নিলয়ের আজ পুরো পৃথিবীকে হিংস্র মনে হচ্ছে, আর সেই হিংস্রতার শিকার হচ্ছে কোনো এক নির্জন পল্লীর নিরীহ শান্ত ছেলে, যে কিনা শহরে পড়তে এসেছিল। হ্যাঁ গাইস, কি অবস্থা? নেহার দিকে তাকিয়ে তনু, সীমা, রাতুল, মাহিন হেসে উঠল। নেহা ওদের হাসির দিকে কিছুক্ষণ ব্রোকা দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর চিৎকার করে বলল, তোরা কেন হাসছিস? তোদের সাথে কি আমি কোনো জোকস বলেছি? দোস্ত, তোকে কিন্তু এমন ড্রেসে সেই লাগছে। নেহা কথাটা শুনে নিচের দিকে তাকালো। গায়ে কেমন যেন মবিল আর ডিমের গন্ধ ছড়িয়ে আছে। নেহা অবাক চোখে একবার নিচের দিকে তাকায়, আরেকবার ভাবতে থাকে ভার্সিটিতে আসার সময় যে ছেলেটার সাথে ধাক্কা লেগেছিল তার কথা। আর বলিস না, ভার্সিটিতে আসতেই একটা অসহ্যকর ছেলের সাথে ধাক্কা লেগে এমন হয়েছে। ওই ছেলের গা থেকেই এই মোবিল আর ডিম লেগে আমার 15,000 টাকার ড্রেসটাই নষ্ট হয়ে গেল।
যাই হোক, আরাফ কই? আরে মামা, তোমার আরাফি তো ওই ছেলেটাকে নিয়ে এতক্ষণ খেলা করেছে। ওই ছেলের অবস্থা খারাপ করেছে তোমার আরাফ, বুঝলে? হইছে, এবার থাম। কই ও, বলিস না কেন? ও ক্যাম্পাসের লেকের পাড়ে বসে আছে। তাহলে চল যাই। নেহা আর কিছু বলে না, ওদের সাথে নিয়ে ক্যাম্পাসের পেছনে চলে গেল। সবাই দেখতে পেল আরাফ হাতে গিটার নিয়ে শাফিনের সাথে হাসাহাসি করতে করতে আড্ডা মারছে। আরাফের মুখে আনন্দময় হাসি উপসে উঠেছে। তুমি কখন এলে? এই তো এক্ষুনি। দুজনে কিছু সময় গল্প করে নেয়, তারপর আরাফ গিটার বাজাতে শুরু করে। আরাফ গিটার বাজাচ্ছে আর তার সাথে সবাই মিলে সুর মিলিয়ে গান গাচ্ছে। নেহা লেকের পানি থেকে একা গোছরিতে তাকিয়ে আছে আর ওদের গানের সাথে তাল মিলিয়ে ঘাসের উপর বসে পায়ের উপর হাত রেখে একটা আঙুল একবার তুলছে আর একবার নামাচ্ছে, এভাবে তাল মিলাচ্ছে। নেহা, ওই নেহা, কিছু হয়েছে কি তোর? এই নেহা, নেহা, কি রে, কোন ভাবনা জগতে চলে গেলি তুই? অনু নেহার হাত ধরে ঝাঁকি দিয়ে কথাগুলো বলে। তারপর আরাফের দিকে তাকিয়ে একটা শুকনো হাসি দেয় নেহা। তনুর দিকে তাকিয়ে নেহা বলে, বল। কি হয়েছে তোর? এমন চুপচাপ হয়ে আছিস কয়েকদিন ধরে? কি হয়েছে তোমার? বলবে আমাকে প্লিজ? ক্যাম্পাসে কি কেউ কিছু বলেছে? নাম বলো, নয়তো দেখিয়ে দাও। না, তেমন কিছু না। আসলে পরীক্ষা তো চলে আসলো, কিছুই তো পড়া হয়নি। আবার আজ একটা ক্লাসে পরীক্ষা আছে, তো তাই আর কি। আরে সমস্যা নেই, আমরা ব্যবস্থা করে দেব। চলো এই দিকটাতে যাই। আরাফের কথা শুনে নেহা চুপ হয়ে যায়, কিছুই বলে না। নেহা চুপচাপ থাকার পেছনের কারণ আছে, আর সেই কারণ এই আরাফ। সবার সামনে নেহার সাথে আরাফ ভালো ব্যবহার করলেও আলাদাভাবে আরাফ নেহা আজ সপ্তাহখানেক হলো রুম ডেটের জন্য খুবই প্রেশার দিচ্ছে। আরাফকে সে কখনোই ভালোবাসেনি। আরাফকে নেহা তার কাজের জন্য বলতে গেলে আরাফকে ব্যবহার করার জন্যই নেহা আরাফের সাথে ভালোবাসার নাটক চালিয়ে আসছে কয়েক মাস। আর রিলেশনের এমন পর্যায়ে এসে গেছে নেহা, যেখানে প্রতিনিয়ত আরাফ নেহাকে খুব আপন করে পেতে যাচ্ছে, আর নেহা আরাফকে নানা রকম বুঝিয়ে চলেছে। তাই আরাফ সুযোগ বুঝে নেহাকে তার খুব কাছে নিতে চায়, বসিয়ে দিতে চায় নেহার মিষ্টি চেহারায় তার হিংস্র দ্বন্দ্ব। নেহা বসা থেকে উঠে ক্লাসের দিকে যাবে, তখনই আরাফ হাত ধরে বলে, কোথায় যাচ্ছ? ক্লাসে। এই অনু, চল ক্লাসে যাই। আচ্ছা যাও, কিন্তু ক্লাস থেকে বের হয়েই পার্কে দেখা করবা। নেহা আর তনু ক্লাসের দিকে যেতে থাকে। আরাফরা সেখানে বসে আড্ডা দিতে থাকে। আরাফের ক্লাস না করলেও চলে, কারণ প্রভাবশালী ব্যক্তির ছেলে বলে কথা। আর নেহাও বড়লোক বাপের একমাত্র মেয়ে। তবে নেহা ঢাকায় এসেছে কেবল পড়াশোনা করতে, আর নেহা পরিবার থাকে অন্য শহরে। তুই ওদের সাথে মুখে মুখে তর্ক করতে কেন গিয়েছিলি? স্বর্ণিলয়, তুই যদি চুপচাপ চলে আসতে ওখান থেকে, তাহলে ওরা আর কিছু বলতো না। তোর ভুল হয়েছে এরকম একটা কাজ করা। যখন তোকে বলেছিল ওই মেয়েটার ওড়না টেনে নিয়ে চলে আসতে, তুই চলে আসলেই পারতি। তাহলে তোকে তো আর এত কষ্ট করা লাগতো না। তুইও না, মানে কি যে বলবো তোকে সেটাই বুঝতে পারছি না। এইরকম কেউ করে? হ্যাঁ না দোস্ত, আমি বলবো তোর অন্যায় হয়েছে। তুই ওদের কথাগুলো শুনলেই পারতি। রিশাদের কথা শুনে নিলয় কিছুক্ষণ তাকিয়ে থাকে ওর দিকে। নিলয় বেলকনিতে এসে দাঁড়ায়, দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে গিটারে জ্বালায়। রিশাদ ওর পাশে যেয়ে নিলয়ের মুখ থেকে সিগারেট কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। নিলয় একটু মুচকি হেসে শান্ত গলায় বলে, ওদের চামচা কবে থেকে হলি তুই? এই খবরদার বলছি, আজে বাজে কথা বলবি না। আমি চামচা ওদের? তা নয় তো কি, তখন থেকে দেখছি ওদের সুনামে তো তোর পঞ্চমুখ। আমি কি তোর মতো নাকি যে বেশি নায়কগিরি দেখাতে যাবো, আর তারপর মাথায় পচা ডিম পাঠিয়ে সারা গায়ে মবিল মাখিয়ে বাড়ি ফিরবো? নিলয় কিছু বলে না, কেবল দূরে বসা দুটো পাখির দিকে তাকিয়ে নীরবে কি সব ভাবছে। রিশাদ বলেই চলেছে, আচ্ছা বাদ দে, যা হয়েছে সব ভুলে যা। ওদের থেকে এখন থেকে দূরে থাকবি, একদম দূরে থাকবি। ডাকলে কাছে যাবি, তাছাড়া বেশি কথা বলবি না। নিলয় হাসে। রিশাদ মুখে বেশ চিন্তার ছাপ স্পষ্ট নিলয় দেখতে পায়। নিলয় বিছানায় চলে এসে গা এলিয়ে দেয়, তারপর, ওই শোন, এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ, তোকেই ডাকছি আমি। এদিকে আয়, আয় আয়।
নিলয় এক কাঁধে ব্যাগ ঝুলিয়ে আরেক হাত পকেটে গুজে মাথা নিচু করে ক্যাম্পাসে প্রবেশ করে। ধীর পায়ে হাঁটতে থাকে নিলয়। তখনই নিলয়কে উদ্দেশ্য করে আরাফের ডান হাত শাফিন ডাকলো। নিলয় একবার পেছনে তাকিয়ে শিওর হয়ে নেয় ওকে ছাড়া অন্য কাউকে ডাকছে কিনা, কিন্তু না, তারা নিলয়কেই ডাকতে থাকে। নিলয় একটু তাড়াতাড়ি হেঁটে ওদের সামনে আসে। এসে দাঁড়াতেই শাফিন বলে উঠল, ভাই ওই বদপোলা আসছে। আরাফ চায়ের কাপটা বেঞ্চের উপর রেখে টি স্টল থেকে বের হয়ে এসে নিলয়ের দিকে তাকালো। সাথে আরাফের সাথে বেরিয়ে আসে মুজিব, হৃদয় আর সুহাগ। কি রে, কেমন আছিস? জি ভালো। নিলয়ের উত্তর শুনে আরাফ কপাল কুঁচকিয়ে নিলয়ের দিকে মাথা থেকে পা পর্যন্ত দেখলো। ভাব দেখে মনে হচ্ছিল আরাফ বোধহয় দর্জির কাজ শিখবে, কিন্তু না। নিলয়ের দিকে তাকিয়ে আরাফ বলে, তোর নামটা কি যেন? জি নিলয়, আমার নাম নিলয় ভাইয়া। নিলয় ভাই? ক্যাম্পাসের ডন নাকি রে তুই? কি রে শাফিন, মুজিব, আমাকে আগে বলিসনি তো ক্যাম্পাসে নিলয় ভাই নামে কোনো ডন আছে? এইটা তোরা ঠিক কাজ করস নাই মামা, আমাদের তো আগে বলবি। তা নিলয় ভাই, আপনি কোন ইয়ারে? আর আপনার ছেলেরা সব কই? যতই হোক ডন মানুষ নিলয় ভাই, প্রভাবশালী ব্যক্তি একজন। নিলয় কোনো কথা বলে না, কেবল একটু ঠোঁট বাঁকিয়ে মুচকি হাসলো। আর সামনে দাঁড়িয়ে থাকা সবাই উচ্চস্বরে হাসতে লাগলো। নিলয় ভয়ে ভয়ে বলে ওঠে, আপনার ভুল হচ্ছে ভাইয়া, আমি আপনাকে নিলয় ভাই বলি নাই, আপনাকে ভাই বলে সম্বোধন করে ডেকেছি আমি। নিলয়ের বলা শেষ হওয়ার আগেই আরাফ নিলয়ের কলার চেপে ধরে টান দিয়ে কাছে এনে জোরে চড় মারলো। তারপর বলতে লাগলো, বাপ মায়ের শিক্ষা দেয়নি যে কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছে, তাহলে তাকেও জিজ্ঞাসা করতে হয় সে কেমন আছে। বড় ভাইদের সম্মান করতে হয়। নিলয় কিছু বলতে চেয়েও পারে না। কেমন যেন ডান পাশের গালটা ফু ফু করতে লাগলো। কিছু বোঝার আগেই শাফিন চুল চেপে ধরে বা গালে আরেকটা চড় দিয়ে বলল, খুব বেড়েছিস না? তোর মতো ছেলেদের না পুরোটা গিলতে সময় লাগবে না আমার। কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছিস আমাদের নামে, তোর তেরা কথা বলা আর শিখিয়ে দিব। মুজিব, জি ভাই। ওরে আজ শিখিয়ে দেব বড় ভাইদের সম্মান করা। ভাই ফুলকোস। নিলয় কিছু বলে না, কেবল ঠাই দাঁড়িয়েই আছে। কেবল মনে পড়ে রিশাদের কথা। রিশাদ কাল বলেছিল কর্তৃপক্ষের কানে যেন কথাটা বলি, কিন্তু নিলয় তো বলেনি। তাহলে রিশাদি এমন করেছে কি আর করা? রিশাদি তাকে অনেক বেশি ভালোবাসে, তাই হয়তো এমন করেছে। নিলয় মনে মনে রিশাদের কথা ভেবে হাসে, কিন্তু ডান গালের ব্যথায় হাসিটা প্রস্তুত হয় না। নিলয় চুপ হয়ে যায়। নিলয় বুঝতে পারছে সামনে যে আরো বিপদ ঘনিয়ে আসছে, তা ছিল ওর কল্পনাতীত। আসন্ন বিপদের সাথে সাথে চারিদিকের পরিবেশটাও যেন বিষণ্ণ হয়ে আসছিল। চারপাশের পরিবেশ যেন ফাল্গুনের প্রথম প্রহরটা সৌন্দর্য মণ্ডিত করেছে। চারপাশ যেন নতুনভাবে সেজেছে। নীল রঙের ড্রেস পরে একটি মেয়ে বেশ হনহন করে হেঁটে জটলা হওয়া মানুষদের স্থানের দিকে আসছে। নিলয় একবার মেয়েটার দিকে তাকিয়ে চেয়ে থাকে। মেয়েটি নিলয়ের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। নিলয় মেয়েটাকে চিনতে পারে, এটা ওই মেয়ে যাকে আগের দিন নিলয় ভুল করে ধাক্কা দিয়ে ফেলেছিল, আর মেয়েটা তাকে চড় মেরে দিয়েছিল। মেয়েটার নাম নিলয় জানে না, কেবল কালকের দুর্ঘটনার পর নিলয় মেয়েটাকে চিনে নিয়েছে। মেয়েটা হাসতে হাসতে আরাফদের সাথে যোগ দিল। নিলয় মেয়েটার দিক থেকে চোখ না সরিয়ে সেদিকেই তাকিয়ে আছে। মেয়েটার নাম নেহা। নেহা নিলয়ের দিকে একবার তাকিয়ে হাসি থামিয়ে, আজকের এই মুরগিটাকে, কথাটা বলেই নেহা উচ্চস্বরে হেসে ওঠে। নিলয় মেয়েটির হাসির দিকে তাকিয়ে থাকে অপলক। কেমন যেন বেহমান স্রোতের আবেগময়ী শব্দের কোলাহলে চারপাশ স্তব্ধ হয়ে নিলয়ের কানে কেবল নেহার হাসির ঝংকার বেজে চলেছে। আরাফ নিলয়ের দিকে তাকিয়ে তা বুঝতে পারে। আরাফ নিলয়ের কলার ধরে বলে, ওই হিরো, ওই যে একটা মেয়ে আসছে শর্ট স্কার্ট পরা। আচ্ছা, কিসমিস খাইছস কখনো? জি 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 ভাইয়া। আজ আবার খাবি। ওই যে দেখ দেখ ওই মেয়েরে। হ্যাঁ, ওরে গিয়ে তোকে করতে হবে। কি করতে হবে ভাই? কথাটা বলার সাথে সাথে একটা লাথি মারে শাফিন। নিলয় সিটকে পড়ে যেয়েও পড়ে না।
শাফিন অবাক হয়। কতটা দূরে নিলয় পড়বে ভাবছিল, নিলয় তো পড়েইনি, বরং সেখানেই দাঁড়িয়ে থাকে। শাফিন বেশ জোর গলাতেই বলে, বুঝোস না নাকি খাইতে বলছে ভাই তোকে? খুব কাঁপছে এখনই। ভাইয়ের মুখ থেকে শুনতে চাস না কি করতে হবে? বলে দেন ভাই, ছেলের বয়স হয়েছে আর পাখাও গজিয়েছে। তখনই সবাই নিলয়ের উপর ঝাঁপিয়ে পড়ে, মারে ইচ্ছা মতো। মারার সময় কোনো জায়গার কোনো বিচার আচার ছিল না। শারীরিক নির্যাতন ছেলেদের কিভাবে করা হয় সে সময় বুঝেছিল নিলয়। নিলয়কে সবাই গণপিটুনি দিতে থাকে। চোখ দুটো চলে যায় দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। নেহা নামের মেয়েটি একবার বলে ওঠে, আরাফ থামো প্লিজ, এমন করো না, ও মরে যাবে। এমন কেন করো তোমরা? নেহা এসে আরবদের সেখান থেকে নিয়ে চলে যায়। ভার্সিটির অনেক ছেলে মেয়ে দাঁড়িয়ে দেখতে থাকে নিলয়ের রক্তাক্ত শরীরটা মাটিতে পড়ে থাকতে। নিলয় কাশতে থাকে, মুখ দিয়ে লালা সহ রক্ত বের হতে থাকে। পেটের ব্যথায় আর দাঁড়াতে পারছে না ও। কথা বন্ধ হয়ে আসছিল, চোখ দিয়ে শুধু অঝোর ধারায় পানি ঝরছিল। নিলয় তলপেটে হাত দিয়ে পাগলের মতো মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। নিলয় কোনো একজনকে দৌড়ে আসতে দেখে অপরিচিত একটা মুখ নিলয় শুনতে পায়, নিলয় ঠিক আছিস তুই? তোর কিচ্ছু হবে না, আমি আসছি। নিলয় মুখ ও কণ্ঠটা বেশ ভালো করেই চেনে। ঋষাদ দৌড়ে আসে নিলয়ের কাছে। নিলয়ের হাত ধরে টেনে তুলতেই নিলয় দেখতে পায় আরও একজন এগিয়ে আসছে তাদের দিকে। নিলয় একটু অবাক হলেও কিছু বলতে পারে না। সেই একজনটা হলো নেহা। কিন্তু নেহা কেন এগিয়ে আসছে নিলয়কে বাঁচাতে? প্লিজ তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যান, চলুন আপনাকে আমি পৌঁছে দিচ্ছি। নিলয়কে সেদিন নিহা আর ঋষাদ হসপিটালে নিয়ে যায়। নিলয় কিছুদিন পর সুস্থ হয়ে ওঠে। নিলয় মেসে ফিরে আসে। এই কদিন ঋষাদ নিলয়কে অনেক বেশি কেয়ার করেছে। নিলয় সরি রে, আমার জন্য তোর মার খেতে হয়েছে। আরে বাদ দে। আমি যদি বিচার না দিতাম তাহলে এত কিছু নাও হতে পারতো। প্লিজ তুই কিছু মনে করিস না, চল আমরা পুলিশের কাছে যাই। নিলয় কোনো কথা বলে না, কেবল একটু হাসে। গায়ের ব্যথা থাকায় জোরেও হাসতে পারছে না। ঋষাদ জানে নিলয়ের হাসির কারণ, তবুও নিলয়ের দিকে ভ্রু কুঁচকিয়ে তাকায় ঋষাদ। বোকার মতো প্রশ্ন করে, হাসিস কেন তুই? এমনি সিগারেট দে। মনে নেই সেদিন সিগারেট না খাওয়া নিয়ে আরবদের সাথে তো ঝামেলা হয়েছিল? সেদিন তো সিগারেট খাইতেও চাসনি, কিন্তু আমি তো জানি তুই সিগারেট ছাড়া চলতেই পারিস না। এসব বাদ দে, চল পুলিশের কাছে যাই। পুলিশ কি করবে? তাহলে কে করবে? তুই। আর কতদিন এইভাবে? এবার তো চলো। আরাফের কথা শুনে নেহা যেন কেমন নড়ে চড়ে বসলো। আরাফের কাঁধ থেকে মাথা তুলে এক হাত দূরে সরে আসলো নেহা। আরাফ এগিয়ে যেতেই নেহাও সরে যেতে থাকে। আরাফ আবার বলে, কি হয়েছে নেহা, এমন করো কেন? আমি না, তুমি কেমন যেন করছো। কেমন করছি? তোমার হাতকে কন্ট্রোল করো, আমার বডিতে ছোঁয়ার চেষ্টা করছো। প্লিজ আরাফ, এইসব বিয়ের পর এমন কেন করছো তুমি? কামন নেহা, বিয়ের পর তো রাত দিন পড়েই আছে, আগে তো একটু মস্তি করে নিই। আর সবাই জানে একটা মেয়ের সাথে একটা ছেলের ফিজিক্যাল রিলেশন না হলে সেই মেয়েটা ছেলেটাকে ছেড়ে চলে যায়, এটাই বাস্তবতা। তোমাকে ভালোবাসি, তোমার সাথে রুম ডেট না হলে তুমিও ছেড়ে চলে যাবে। চুপ, আর একটা কথাও বলবে না তুমি। তোমার কাছে ভালোবাসাটা এই রকম হতে পারে, কিন্তু আমার কাছে না। আমারই ভুল ছিল তোমার প্রপোজাল গ্রহণ করার। আমি যাচ্ছি। নেহা উঠে চলে আসে। নেহা আরাফকে প্রথম সময় কাটানোর জন্য ভালোবাসলেও ধীরে ধীরে চেয়েছিল আরাফকে সে সত্যিকার অর্থেই ভালোবাসবে। কিন্তু আরাফের কাছে আজ ভালোবাসা টিকিয়ে রাখার নতুন এক বাস্তব গল্প শুনে ভালোবাসাটাই কেমন যেন এক গা গুলিয়ে তুলেছে। নেহা চাইলেও ব্রেকআপ করাতে পারছে না, কারণ আরাফের বাবা নেহার বাবার থেকেও প্রভাবশালী। আর তাছাড়া যদি সবাই মিলে নেহাকে তুলে নিয়ে যায় তখন কি হবে? এসব কিছু ভেবে নেহা রিলেশন চালিয়ে যাচ্ছে। আর ওদিকে আরাফ একজন প্লে বয়, তবে নেহাকে সে সত্যিই ভালোবাসে। তবে আরাফ আরো অনেক মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে আছে। এটা নেহা যেমন জানে না, তেমনি ওই বাকি মেয়েগুলো জানে না। আরাফ কেবল তাদের সাথে ফিজিক্যাল রিলেশনের জন্য ভালোবাসার নাটক করছে।
নেহা মাথাটা নিচু করে হাঁটে, কেমন যেন সব অস্বস্তি লাগছে। আরাফের মুখটা মনে পড়লেও ওর চরিত্রের কাছে তা কালো হয়ে ভাসছে। দূর থেকে নিলয়কে নেহা দেখতে পায়, মাথা নিচু করে ছেলেটা আসছে। আর এদিকে নিলয় বেশ কয়দিন পর ভার্সিটিতে আসলো। মজার ব্যাপার হলো, নিলয় এই অবধি যে কয়দিন ভার্সিটিতে আসছিল কোনোদিনও ক্লাস অবধি যেতে পারেনি। ক্যাম্পাসে আসাকালীন র্যাগিং এর শিকার হতে হয়েছে তারপর অপমান ফিরে আসতে হয়েছে, না হয় ফিরে আসতে বাধ্য করেছে তাকে। নিলয় মাথাটা নিচু করে এগিয়ে যাচ্ছে। ওই নিলয়, এদিকে আসো। নিলয় থমকে দাঁড়ায়। এই অবধি নিলয়কে এখনো কেউ নাম ধরে ডাকেনি বা এভাবে ডাকেনি। নিলয় ঘুরে তাকিয়ে দেখে নেহা নামের সেই মেয়েটি তাকিয়ে আছে নিলয়ের দিকে এবং হাত ইশারা করে ডাকছে। নিলয় ধীর পায়ে এগিয়ে যেতে থাকে নেহার দিকে। তখনই পেছন থেকে কে যেন নিলয়ের কাঁধে হাত রাখলো। নিলয় ঘুরে তাকাতেই দেখে আরাফ আর তার দলের ছেলেপুলেরা। নিলয় মাথাটা নিচু করে নেয়। কোথায় যাচ্ছিস? কোথাও না ভাইয়া। নেহার দিকে যাচ্ছিস না? হুম। নেহা, তুমি যাও এখান থেকে। কেন? বললাম না যেতে। দেখো আরাফ, ছেলেটাকে অনেক সমস্যায় ফেলেছ। ক্লাস করতে দাও ওকে ঠিক মতো। দিব না। আর এত দরদের কি আছে? চলে যাও। নেহা আর কিছু বলে না, নিলয়ের দিকে একবার তাকিয়ে চলে যায়। নিলয় সবার দিকে আরেকবার তাকিয়ে মনে মনে বলে, শালারা আবার এসেছিস। নিলয়কে নিয়ে ওরা ক্যাম্পাসের মাঝখানে এসে দাঁড়ায়। আরাফ শাফিনের দিকে ইশারা করে বলে, ফেন মুজিব আর সোহাগ চিৎকার করে লোক ডাকতে শুরু করেছে। নিলয় কেবল বোকার মতো চেয়ে থাকে। খানিকটা পর অনেক স্টুডেন্ট জমা হয়ে যায়। আরাফ তখন চিৎকার করে বলে, বন্ধুগণ, আজ আমাদের এই নতুন হিরো ভার্সিটির বাইরে কোনো মেয়েকে টিচ করবে, তার গালে চুমু খাবে। সবাই কি তা দেখতে চাও? কেউ কোনো কথা বলে না, কারণ এমনটা সবার ক্ষেত্রেই হয়েছে। কোনো স্টুডেন্ট বাদ যায়নি আরাফের মর্মান্তিক রাগ এর থেকে। তাই সবাই সায়না দিলেও আরাফ নিলয়কে ঠিকই ভার্সিটির গেট অবধি টেনে ছিঁচড়ে নিয়ে আসে। তারপর ক্যাম্পাস থেকে টেনে হিসড়ে নিলয়কে আরাফরা বাহিরে নিয়ে আসে। নিলয় ভার্সিটির গেটের কাছে এসে দাঁড়ায়। আরাফ তখনও নিলয়ের জামার কলার ধরে আছে। নিলয় তখনও যথেষ্ট সম্মানপূর্বক ভাষায় বলে ওঠে, আরাব ভাই, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি আর কোনোদিনও ভার্সিটিতে আসব না। আমাকে মাফ করে দিন। আমি কোনোদিনও আপনার সামনেও আসব না। ও হ্যাঁ, শোন হালারপুত, সামনে তাকা দেখ, অনেকগুলো মেয়ে আসছে। ওই মেয়েগুলোর মধ্যে যে টাইট পোশাক পরে আছে তাকে যে সরাসরি বলবি আপনার সাথে করতে চাই। জি ভাই, এসব কি বলেন? আমি পারবো না। কথাটা বলার সাথে সাথে নিলয়ের গালে শাফিন এসে চর বসিয়ে দেয়। আরাফ রেগে যে বলেই ফেলে, সালাম মা, যা বলছি তাই কর, না হলে তোর খবর আছে। আর শোন, আমাদের দিকে একদমই তাকাবি না, সোজা যাবি, বলবি আর চলে আসবি। নিলয়কে আরও একটি কোষে চর দিয়ে সবাই সেখান থেকে চলে আসে। নিলয় কিছু বলে না, সোজা মেয়েগুলোর সামনে যে আরাফদের বলা কথাগুলোর মধ্যে প্রথম কথা বলতেই মেয়েটা চিৎকার দিয়ে উঠে নিলয়ের গালে কষে চর মারে। সাথে সাথেই আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। ক্যাম্পাসে তখন আরও যেসব বড় ভাইরা ছিল ওই সময় সেখানে এসে নিলয়কে রাস্তার উপর রেখে ইচ্ছে মতো মারতে থাকে। আম জনতাও গণপিটুনি দিতে থাকে। বেশ কিছু সময় নিলয়ের উপর এক প্রকার ঝড় নির্যাতন চলতে থাকে। কেউ শোনেনি সেই সময় নিলয়ের কথা। অনেক লোকের ভিড়ে পরিচিত দুটো মুখ নিলয়কে দেখতে পায়, নিহা ও রিশাদ। কিন্তু তাদেরও কিছুই করার ছিল না, কেবল তারা আত্মচিৎকারে বলেই চলেছে। কিন্তু কেউ শোনেনি ওদের কথা। হঠাৎ করে নিলয়ের উপর সবার মারের ঝড়তা থেমে যায়। নিলয় রক্তাক্ত অবস্থায় সামনে তাকিয়ে দেখে কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে। নিলয়ের যেন প্রাণ ফিরে পেল। এই অবস্থার মধ্যে পড়ে পুলিশদেরকে নিলয়ের আসলেই বন্ধু বলে মনে হতে লাগলো। রিশাদ আর নেহা দৌড়ে নিলয়ের কাছে আসে। নিলয়ের গাল বেয়ে রক্তের লালা যেন চারিপাশে ছড়িয়ে পড়েছে। টি শার্টটা রক্তের লাল রঙে ছেয়ে গেছে। পুলিশের মধ্যে অফিসার গোছের লোক বলে উঠল, কি হয়েছে এখানে? সবাই কেন ছেলেটাকে এভাবে মারছে?
রিশাদ কিছু বলতে যাবে তখনই কোথা থেকে আরাফ এসে সামনে দাঁড়ায়। অফিসারকে সালাম দিয়ে বলে, স্যার, ও একটা অভদ্র ছেলে, মেয়েদের প্রচুর উত্ত্যক্ত করে। এই যে এখন এখানে ওই মেয়েটাকে বাজে কথা বলছে বলে সবাই ওকে মারছে। পুলিশ অফিসার রাফিন মেয়েটার দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করতেই মেয়েটি কান্না করতে করতে বলে, জি স্যার, এই ছেলেটাই আমাকে অনেক বাজে কথা বলছে। রাফিন আর কোনো কথা শোনে না, সোজা নিলয়কে একটা চড় দিয়ে থানায় নিয়ে চলে যায়। নিলয় থানায় বসে আছে, হেলান দিয়ে বসে কি যেন ভাবছে। অফিসার রাফিন খানিকটা অবাক হয় নিলয়কে দেখে, কারণ এখানে যতজন কয়েকদিন হয়ে আসে সবাই এতক্ষণে, স্যার আমি নির্দোষ, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন, আর করবো না, এরকম কথা বলে কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করতে থাকে। কিন্তু নিলয় কারাগারের ভেতর দেওয়ালে হেলান দিয়ে এক কপা লম্বা ও আরেকটা পা খাটো করে একটা হাত সেই পায়ের উপর দিয়ে বসে আছে, একদম চুপচাপ। গাল বেয়ে কপাল ফেটে যাওয়ার রক্ত বের হচ্ছে তখনও। সেদিকে নিলয়ের কোনো খেয়ালই নেই। শেষমেশ অফিসার রাফিন তার সহ্য না করতে পেরে বলেই ফেলে, ওই ছেলে, তোর কপাল কেটে রক্ত বেরোচ্ছে তো, দাঁড়া, ডাক্তার নিয়ে আসছি। দরকার নেই, মানে? আমি মেসেজ দিয়ে ডাক্তার দেখিয়ে নিতে পারবো। হোয়াট? তুই কি পাগল? তোকে কি ছেড়ে দেবে? হা 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 হা। পাগলের মতো কথা না বলে বসে থাক। রাফিন ডাক্তার আনতে চলে যায়। একসময় ডাক্তার নিয়েও আসে। ভেতরে প্রবেশ করে ডাক্তার ক্ষত ড্রেসিং করে ব্যান্ডেজ করিয়ে চলে যায়। নিলয়কে রাফিন বলে, কি দরকার ছিল মেয়েদের টিচ করার? তোকে দেখে তো ভালো ঘরের ছেলে বলেই মনে হয়। হাসছিস কেন? যদি বলি আমি এমন কিছুই করিনি, তাহলে কি ছেড়ে দেবেন? দেব। তোকে দেখে মায়া হচ্ছে বড্ড। উপর দেখে কারো মায়াতে পড়তে নেই। মানে? মানে কিছুই না, আপনি মায়াতে পড়বেন, আর সেই মায়া কাটাতে অনেক বেশি সমস্যা। যেমন আপনি আপনার স্ত্রীর মায়াতে ওর সাথে ঝগড়া হওয়ার পরেও না পারছেন একা থাকতে, না পারছেন ওনার সাথে কথা বলতে। ওই ছেলে, তুই কিভাবে জানলি আমার বউয়ের সাথে ঝগড়া হয়েছে? আপনার কপালে দুটো চিন্তার ভাঁজ দেখে। কি মানে? নিলয় কোনো কথা বলে না, কেবল মনে মনে হাসে। নিলয় কেবল আন্দাজে ঢিল ছুঁড়েছে মাত্র, কিন্তু ঢিলটা এভাবে টার্গেটে লাগবে সেটা নিলয় নিজেও জানে না। পুলিশ অফিসার থানায় থাকা আয়নাতে নিজেকে একবার দেখে নিল। কপালে ওনার কোনো ফাঁস নেই। উৎসুক দৃষ্টিতে নিলয়ের দিকে তাকাই উনি। নিলয় জানে এখন রাফিন তাকে নানা রকম প্রশ্ন করবে, তাই সে প্রসঙ্গ ঘুরিয়ে বলতে থাকে, আমি নতুন, এই শহরের নতুন, ভার্সিটির নিতান্ত নতুন এক স্টুডেন্ট, খেটে খাওয়া বাবার গরিব সন্তান। খুব কষ্ট করে এখানে পড়তে এসেছিলাম, কিন্তু কপালের দোষে এই জাগ বাহিনীর পাল্লাতে পড়েছিলাম, যারা প্রতিনিয়ত তাদের কাছে আমার রক্তের খেসারত দিতে হচ্ছে। আপনাদের মতো পুলিশেরা ওদের কথা শুনে নিশ্চুপ হয়ে থাকেন। যারা জাগ দিয়েছিল তারাই ছিল প্রভাবশালী বাবার কুলাঙ্গার সন্তান। অমানুষের মতো নির্যাতন শিকার হতে হয়েছে আমার, এমনই আমার মতো নতুনদের। স্যার, এই ক্যাম্পাসের রেগিনের আরও অনেক ভয়ানক, আরও ভয়ঙ্কর ইতিহাস আছে। আপনারা তো কেবল বোবা থাকেন, আর যাকেই জাগ করা হয়েছে তাকেই এখানে ধরে এনেছেন। মেয়েটাকে আমি কিছুই বলিনি, জাস্ট জাগের জন্যই এসব কিছু হয়েছে। আপনারা পারবেন না কোনোদিনও কিছু করতে। ও, বুঝতে পারছি, তাহলে এটা আরবদেরই কাজ, কিন্তু কিছু করতে পারবো না। এতদিন কিছুই করেননি যখন, এখন করে কি হবে? যা করার আমরাই করি। মানে ওদের জাগ সহ্য করি। রাফিন কোনো কথা বলে না, কেবল চুপ হয়ে নিলয়ের দিকে তাকিয়ে আছে। ঠিক সেই সময় কালো স্যুট পরা, ভেতরে সাদা শার্ট, কালো টাই, আর সাথে ম্যাচিং করা কালো প্যান্ট, হাতে নীল ফাইল ধরে আছে। রাফিন লোকটাকে বেশ ভালো করে চেনে। ওনার নাম আদনান, দেশের নামকরা একজন বড় ব্যবসায়ী, 10টা কোম্পানির মালিক আদনান সাহেব। রাফিন দেখে আরো কয়েকজন লোক ওনার পেছনে থানায় প্রবেশ করে, আর তারা
সবাই উকিল। রাফিন এত সব নামি দামি লোককে একসঙ্গে দেখে বেশ ঘাবড়ে যায়। রাফিন সাথে সাথেই উঠে দাঁড়িয়ে আদনান সাহেবকে উদ্দেশ্য করে বলে, স্যার আপনি প্লিজ বসুন। কি খাবেন স্যার, ঠান্ডা না কফি? ওই কে আছিস, স্যারের জন্য ঠান্ডা নিয়ে আয়। আদনান সাহেব আংশিক মুখ বেঁকিয়ে রাফিনের দিকে একবার তাকায়, তারপর চেয়ারে হাত দিয়ে দাঁড়িয়ে বলে, রাফিন সাহেব, আমি বসতে আসিনি, এইমাত্র যাকে ধরে এনেছেন তাকে সারাতে এসেছি। আদনান সাহেব কথা শেষ করতে না করতে রাফিন দেখে আরো দুইজন লোক থানায় প্রবেশ করে, নেহা ও রিশাদ। নেহা অবাক চোখে তাকায় রাফিনের সামনে আদনানকে দেখে। কে না চেনে তাকে, শহরের সবাই এই আদনানকে এক নামে চেনে। আর সেই বিশিষ্ট লোক নিলয়কে ছাড়াতে এসেছে। নেহা ভেবেই তো অবাক হচ্ছে। স্যার আগে বসুন প্লিজ, তারপরে কথা বলছি। নো মিস্টার রাফিন, এই নিন। আদনান সাহেব আর কোনো কথা বলে না, সোজা নিলয়ের জামিনের কাগজ রাফিনের টেবিলের সামনে রেখে দেয়। রাফিন আর নেহা সবাই বড় বড় চোখে তাকাচ্ছে টেবিলে রাখা কাগজের দিকে, আরেকবার তাকাচ্ছে স্যুট টাই পরা আদনান সাহেবের দিকে। রাফিন মনে মনে বহুবার বলেই ফেলেছে, কিন্তু ভদ্রতার খাতিরে কিছুই করতে পারছে না রাফিন। রাফিন তাড়াতাড়ি কাগজটা দেখে বলে, রহিম ভাই, নিলয়কে নিয়ে আসুন। নিলয় আসে, সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে। ইনোসেন্ট মুখশ্রী, গোল গোল দুটো চোখ, ঢল ঢল চাহনি নিয়ে নিলয় আসে। সবাই অবাক হয়ে তাকায়, কেবল রিশাদ বাদে। আদনানের সাথে থাকা লোকগুলোও ভাবে, কিন্তু কেউ কিছু জিজ্ঞাসা করার সাহস পায় না। নিলয় আসতেই আদনান সাহেব বলে, নিলয়। সবাই আদনান সাহেবের কথা শুনে ওনার দিকে তাকায়, আর স্পষ্ট দেখতে পায় আদনানের চোখের কোণে পানি। নিলয় মুচকি হাসে, কিন্তু আদনান সাহেব হাসে না। নিলয় আদনানের দিকে একবার তাকিয়ে রিশাদের পাশে দাঁড়িয়ে থাকা নেহার দিকে তাকিয়ে শুকনো একটা হাসি দেয়। আদনান বলে, আরবদের আমি দেখছি। না, তার কোনো দরকার নেই, রাফিন সাহেব আছে তো, উনিই দেখবে। আদনান আর কোনো কথা বলে না, রাফিনের দিকে তাকিয়ে এক তীক্ষ্ণ দৃষ্টি দেয়। রাফিন বুঝে নিয়েছে তার কি করতে হবে। আদনান আর দাঁড়ায় না, নিলয়ের দিকে কয়েকবার তাকিয়ে আদনান সোজা চলে আসে থানা থেকে। নিলয় ধীর পায়ে এগিয়ে এসে রাফিনকে বলে, বলেছিলাম না স্যার, আমি ম্যাচে যেয়ে ব্যান্ডেজ করে নিব। নিলয় আর কোনো কথা না বলে সেও থানা থেকে চলে আসে। রাফিনের মনে হাজারটা প্রশ্ন নিলয়কে নিয়ে, কিন্তু সে প্রশ্নগুলো করার একদমই সুযোগ পায় না। তবে রাফিন জানে এখন তার কি করতে হবে, সোজা ভার্সিটিতে যেতে হবে, তারপর বাকিটা সেখানেই দেখা যাবে কি হবে। তারপর কালো রঙের 4 জন পুলিশ সহ জিপ গাড়িটা ভার্সিটির মধ্যে প্রবেশ করে। কিছু সময় আগে ঘটে যাওয়া ঘটনাগুলো সবাই এখন মুখে মুখে, তাই পুলিশ আসবে এটাই স্বাভাবিক। আর সবাই জানে পুলিশ এসে আসামির বিরুদ্ধেই কথা বলবে, তাই সবাইকে আরাফের ভয়ে মিথ্যে কথা বলা ছাড়া কোনো উপায় নেই। কারণ রাত শেষে ঠিক ওই ভার্সিটিতে সবার আসতেই হবে। আর এটাই সুযোগে স্থানীয় প্রভাবশালী লোকের ছেলেগুলো দূরের ছেলে মেয়েদের নিয়ে যা ইচ্ছে করে, প্রতিবাদ করলেই সমস্যা ক্ষমার থেকে দ্বিগুণ বেড়ে যায়। রাফিনের গাড়িটা যখন ভার্সিটির প্রসঙ্গে এসে থামে, তখন সবাই সেদিকে তাকিয়ে আছে। আরাফাত তার ছেলেরা ক্যাম্পাসেই বসে আড্ডা দিচ্ছে। রাফিন সোজা সেখানে যায়। ওই ওঠ। আরাফের উদ্দেশ্যে বলা কথাটা আরাফ প্রথমে শুনেও খেয়াল করেনি, কিন্তু বাকিরা ঠিকই শুনে চুপ হয়ে যায়। রাফিন জামার কলার ধরে আরাফকে টেনে তুলতেই ভার্সিটি যেন তখন এক থমথমে পরিবেশ বহন করে। সবাই চুপ হয় এবং উৎসুক হয়ে সেদিকেই তাকিয়ে আছে। আরাফ হেসে দিয়ে বলে, অফিসার, আপনার বুকে সাহস আছে দেখছি, কিন্তু যেটা করছেন না এর ফল কিন্তু অনেক খারাপ হবে। কথাটা শেষ করতেই রাফিন আরাফের গালে কষে চড় দেয়। আরাফের পাশে থাকা দলের ছেলেরা রাফিনের দিকে ছুটে আসে, কিন্তু আরাফ তা আটকে নেয়। আরাফ জোরে হেসে ওঠে। রাফিন বলে, আজ শেষবারের মতো তোকে বলছি, এরপরে আর যদি একটা স্টুডেন্টকেও কোনো প্রকার জার্ক করেছিস তোরা, তাহলে দেখিস আমার থেকে খারাপ কেউ হবে না। আরে অফিসার, এই অবধি কেউ কিচ্ছু করতে পারেনি, আর আপনি তো কোথাকার কোন পুলিশ? জাস্ট একটা ফোন কলে আপনাকে সোজা বিভাগ থেকে ছাড়া করে দেব। আইনের শিকলে হাত বাঁধা, না হলে তোকে এখানেই মেরে রেখে দিতাম। তোদের আজকেই থানায় নিয়ে থেরাপি দিতাম, কিন্তু তোদের
পাস্ট হিস্ট্রি শুনে খারাপ লাগলো, তবে তোদের সাথে খুব দ্রুতই আমার আবার দেখা হবে। মাথায় রাখিস, নিলয়ের সাথে যেটা করেছিস সেটার ফল তোদেরকে হাড়ে হাড়ে টের পাওয়াবো আমি। স্যার, আমরা না দিলেও ক্যাম্পাসে অনেক আছে, তাদের কিভাবে ঠেকাবেন? শাফিন বিদ্রুপের একটা হাসি দিয়ে রাফিনের দিকে তাকিয়ে বলল কথাটা। রাফিন জানে আরাফও এই এলাকার প্রভাবশালী একজন নেতার ছেলে, বেশি ওভার রিয়াক্ট করে লাশও তার পড়ে যেতে পারে। তবে রাফিন বলে, কি করে ঠেকাবো? পিছনে লাঠির ডান্ডা পড়লে এমনিতেই সব ঠান্ডা হয়ে যাবে। তোদের এসব নিয়ে কষ্ট করে ভাবতে হবে না, কেমন? রাফিন আর দাঁড়ায় না, সোজা চলে আসে। ক্যাম্পাস শুদ্ধ লোক রাফিনের দিকে তাকিয়ে আছে। এই 5 বছরে এইরকম ঘটনা প্রথম ঘটল, কিন্তু আরাফ থেমে থাকার মানুষ না। ফোন বের করে তার বাবা ও চাচাকে সবটা বলল। ক্যাম্পাসের গেটের কাছে আসতেই নেহার সাথে আরিফের দেখা। রাফিন জিপ থেকে নেমে নেহার সামনে যেয়ে দাঁড়ায়। নেহা ফ্রু কুসকিয়ে তাকায় রাফিনের দিকে। রাফিন কোনো ফোনিতা ছাড়াই বলে, আপনি তো গিয়েছিলেন থানায় নিলয়কে দেখতে। আদনান সাহেবকে চেনেন? তাকে কে না চেনে? আরে আমি বলতে চাইছি নিলয়ের সাথে ওনার কি সম্পর্ক? আমিও জানি না। মানে আপনার না ফ্রেন্ড? সেটাও জানি না। আরে ম্যাডাম, তাহলে দেখতে গিয়েছিলেন কেন? জানি না। উফ, জানেনটা কি? কিছু না। ওকে, নিলয়ের ঠিকানাটা দিন। সরি মিস্টার, সেটাও জানি না আমি। অ্যাকচুয়ালি আমার সাথে নিলয়ের এখনো কথাই হয়নি। ওকে আমার বিএফ মেরেছিল বলে দেখতে গেছিলাম। নেহা চলে আসে। রাফিন বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে আসে ভার্সিটি থেকে। নেহা ধীর পায়ে ক্যাম্পাসে এগিয়ে যায়। আরাফ নেহাকে দেখেই ডাক দেয়। নেহা সেই দিকে যায়। আরাফের কাছে যেতেই আরাফ বলে, তুমি নিলয়কে কেন দেখতে গিয়েছিলে? এমনি। এমনি মানে? কি সম্পর্ক তোমার সাথে ওর? আমি একটা জিনিস খেয়াল করেছি, ওকে কিছু বললেই তুমি বাধা দাও। কোথাও এমন নয় তো তুমি আর ও প্রেম করছো? আরাফের গালে নেহা একটা জ্বর বসিয়ে দেয়। আরাফ চোখ বড় বড় করে নেহার দিকে তাকিয়ে আছে। সবাইকে কি তোর মতো খারাপ মনে হয়? তোর মতো কি অন্যদের সাথে আমি প্রেম করে বেড়াবো? বেয়াদব ছেলে, কি মনে করিস? হ্যাঁ, তুই অন্যদের সাথে প্রেম করবি আর সেটা আমি জানবো না? আর আমাকে ডেটিং এর ভালোবাসা দেখাতে আসিস, তাই না? নেহা কথাগুলো শেষ করে গটগট করে হেঁটে ভার্সিটি থেকে বের হয়ে আসে। আরাফ গালে হাত দিয়ে নেহার চলে যাওয়ার দিকে তাকায়। শাফিন বলে ওঠে, ভাই এটা কি হলো? সবটা হয়েছে ওই নিলয়ের জন্য। ওকে পায় একবার, ওকে মেরেই ফেলবো। ভাই, রাফি আর নেহা দুজনেই আজ তোমাকে চড় মেরে গেল। সময় খারাপ যাচ্ছে, কাল থেকে যা বাড়িয়ে দেব। আর এখনই ঘোষণা করে দে, যে শালা পুলিশের কাছে কমপ্লেন করবে তাকে ভার্সিটি ছাড়া করব। আরাফের কথা মতো সোহাগ আর মুজিব সারা ক্যাম্পাসে কথাটা জানিয়ে দেয়। সবাই বুঝে নিয়েছে কাল থেকে তাদের কপালে অনেক খারাপ কিছু ঘটতে যাচ্ছে। রাফিন নিলয়ের ম্যাচের সামনে দাঁড়িয়ে আছে। সেদিনের ঘটনার পর নিলয়ের ম্যাচ খুঁজে বের করতে রাফিনের সময় লেগেছে 15 দিন। রিশাদ ম্যাচের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসারের সামনে যায়। স্যার, আপনি এখানে? নিলয়ের সাথে কথা বলতে আসলাম। আচ্ছা, ভিতরে আসুন। রাফিন নিলয়ের রুমে আসে। এটা কোনো ম্যাচ বললে ভুল হবে, 5 তলা একটা বাড়ি। নিলয়ের মুখের ম্যাচ শুনে নিলয়ের ঠিকানা খুঁজে বের করতে অনেক বেশি সময় লাগে ওর। এই পুরো বাড়িতে খুব একটা লোক নেই বললেও চলে। বাড়িটা ভেতরেই একটি ছোট চায়ের দোকান। একজন বয়স্ক লোক সেই দোকানে চা বিক্রি করেন, আর 2টো ফ্যামিলি থাকে নিচতলাতে, আর উপরে বাকি তলাতে কেউই নেই। সবটা জুড়েই নিলয় আর রিশাদের থাকার জায়গা। রাফিন যখন প্রবেশ করে তখন চারিদিক বেশ ভালোভাবেই তাকাতে তাকাতে যায়। সিভিল ড্রেস পরা, তাই ফ্যামিলির লোকজন খুব একটা কিছু মনে করেনি। নিলয়দের ফ্ল্যাটে যায় ওরা। নিলয়ের রুমের কাছে আসে, দরজাটা খোলাই আছে। রাফিন আর রিশাদ রুমে প্রবেশ করে। 2টো এসি, 2টো বেড, 2টো সিলিং,
একটা 32 ইঞ্চি স্মার্ট এলডি টিভি, বড় একটা ফ্রিজ, বেশ গোছালো ও পরিপাটি একটি বড় রুম। রাফিন হাবার মতো তাকিয়ে সবটা দেখে নিল, কারণ নিলয় নিজেই বলেছিল সে গ্রাম থেকে এসেছে। খেটে খাওয়া গরিব বাপের ছেলেও বহু কষ্টে পড়াশোনা করতে এখানে এসেছে। তাহলে এত কিছু কিভাবে আসলো, কোথায় পেল, কেউ? রাফিনের মনে প্রশ্নগুলো বারবার ঘুরপাক খাচ্ছে। সে এসেছিল আদনানের রহস্য বের করতে, আর এসেই আরো বড় রহস্য পড়ে যাবে রাফিন তা ভাবতেই পারেনি। রাফিন ভেবেছিল হয়তো ভাঙাচোরা একটা ম্যাচ থাকবে, কুড়ে ঘরের মতো রুম থাকবে, কিন্তু না, রাফিন যা ভেবেছিল তার কিছুই এখানে নেই। এসব কিছু কি নিলয় নাকি রিশাদের, জানতে হবে। রাফিন বিড়বিড় করতে থাকে। কখন যে নিলয় সামনে এসে দাঁড়িয়েছে রাফিন তা জানে না। নিলয় বলে, আরে স্যার আপনি? নিলয়, কেমন আছো তুমি? তোমাকে দেখতে আসলাম। জি স্যার ভালো। তা ভাবি কেমন আছে? ঝগড়া মিটেছে? রাফিন হাসে, তবে অবাক হয় নিলয়ের এখনো সেই কথা মনে আছে দেখে। রাফিন বলে, সব ঠিক। তুমি কি আসলেই ভালো আছো? জি স্যার। কিন্তু এমন পরিস্থিতিতে তোমার তো মানসিক চাপে থাকার কথা, মেন্টালি অনেক প্রবলেম হওয়ার কথা। আসলে স্যার আমি মেন্টালের দিক থেকে অনেক স্ট্রং তো, তাই। রাফিন ঘুরে বেড়ায় রুমে। রাফিনের মনে হাজারটা প্রশ্ন, কিন্তু কিভাবে শুরু করবে বুঝতে পারছে না। নিলয় জানে রাফিন তাকে কি জিজ্ঞেস করবে, কিন্তু নিলয় বলে, আদনান সাহেব আমাকে কেন ছাড়িয়ে এনেছিল সেটাই জানতে এসেছেন? কারণ আমি ওনার গ্রামের ছেলে, আর এই বাসাটা ওনারই। আমাদের বাড়ির পাশে ওনার গ্রামের বাড়ি, সেখানে ওনার মা বাবা থাকেন, আর ওনাদের সাথে আমার মা বাবার দারুণ সম্পর্ক। উনি যান সেখানে, আর সেখান থেকেই পরিচয় ওনার সাথে, ব্যাস, আর কিছুই না। ও, রাফিন এতক্ষণে সব বুঝতে পারে। নিলয়ের সাথে আরো কিছুক্ষণ কথা বলে চলে আসে সেখান থেকে। রাফিন চলে যেতেই রিশাদ বলে, তুই ওনাকে মিথ্যা কেন বললি? মিথ্যে কি বললাম? গ্রামেই তো থাকতাম নাকি? আরে সেটা তো অনেক আগের কথা। বাদ দে। আরবের কি খবর বল। আরে সেটা তো অনেক আগের কথা। নেহার সাথে ঝামেলা চলেছে, তবে ইয়াগও করেছে খুব। গুড। এটার জন্যই তো আমার ভার্সিটিতে আসা। যত বেশি জাগ করতে ততই সে এগিয়ে। এগিয়ে যাবে মানে? কোথায় এগিয়ে যাবে? মৃত্যুর দেশে। যাই হোক, ফোন দে মাসুমের কাছে। কেন? আরে দে না। নিলয়, তুই আবার শুরু করলি তো। আমি এখনই ফোন দিয়েছি, তবে মাসুমের কাছে না। তাহলে কোথায়? আচ্ছা বাদ দে, ভার্সিটিতে যাব। কি? নিলয় কোনো কথা বলে না। বিছানায় বালিশের নিচে থাকা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে প্যাকেট থেকে লাইট নিয়ে জ্বালিয়ে টানতে থাকে। রিশাদ এসে সিগারেট মুখ থেকে কেড়ে নিয়ে বাহিরে ফেলে দেয়। নিলয় হাসতে হাসতে বিছানায় বসে। রিশাদ বলে, তোকে আর ভার্সিটিতে যেতে হবে না, তুই এখনো সুস্থ না। আর তাছাড়া তুই গেলে ঝামেলা বাঁধবেই, ওরা ভালো না। হাসিস কেন? আমি ভালো তো। রিশাদ নিলয়ের প্রশ্নের উত্তর দেয় না, কেবল এক দীর্ঘশ্বাস নিয়ে নিলয়ের পাশে যেয়ে বসে। তারপর নিলয়ের দিকে তাকিয়ে রিশাদ বলে, দেখ নিলয়, কেউ না চিনলে আমি তোকে ঠিকই চিনি। ভয় হচ্ছে রাফিন আরবদের শাসিয়ে এসেছে বলে। এবার নিশ্চিত খুব বড় রকমের ঝামেলা হবে। তুই এখান থেকে চলে যা, তোর এই বাড়িটাও বেঁচে দে, আমিও চলে যাই। আরে ভাই কি যে বলিস, চল আদনান সাহেবের কাছে যাই। কেন? না, ওনার কাছে যাব না, ওনাকে দেখলে আমার ভয় করে। আচ্ছা ফোনটা দে, মাসুমকে কল দিব। কেন? ঝামেলা করবি বলে? না দিবি তো, প্রমিস ঝামেলা করব না। ওকে। নিলয় মাসুমকে কল দেয়। প্রথমবার রিং হতে রিসিভ করে মাসুম। ভাইয়া বলো। আরাপের উপর নজর রাখবি। কোন দেশের টপ রকস্টার? ধুর, সাধারণ একজন জাগার। ও, বুঝতে পারছি। আচ্ছা। নিলয়ের থেকে রিশাদ ফোন কেড়ে নিয়ে বলে, মাসুম, একদমই না। জানিস তো আদনান সাহেব কি বলেছিল? তোর জন্য ঝামেলা বাঁধবে, শিওর। সরি রিশাদ ভাই। মাসুম ফোন কেটে দেয়। সে নিলয়ের কথা মতোই কাজ করে, রিশাদের না। রিশাদ কেবল ভয় পাচ্ছে আরাফ নিলয়কে মারবে সেটার জন্য। রিশাদ ভয় পাচ্ছে অন্য জায়গাতে। 2 দিন পর
নিলয় কাঁধে ব্যাগ ঝুলিয়ে ধীর পায়ে ভার্সিটিতে প্রবেশ করে। তখন কেউ একজন তার ব্যাগ টেনে ধরে। পেছনে তাকিয়ে দেখে নেহা দাঁড়িয়ে। নিলয় মুস্কি হাসে। নেহা বলে, কেমন আছো? জি ভালো, আপনি? আমিও ভালো। নেহা আর নিলয় হেসে হেসে কথা বলছে। ঠিক তখনই কেউ একজন পেছন থেকে এসে নিলয়ের মাথায় ধাক্কা মারে। নিলয় ঘুরে তাকায়, দেখে আরাফ আর তার লোকজন নিলয়ের পেছনে এসে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম ভাই। তুই সুস্থ হয়ে এসেছিস? জি ভাই। আচ্ছা চল। কোথায় ভাই? শালা আবার প্রশ্ন করিস? মা চল শালা এখনই। আরাফ, ও কোথাও যাবে না। কেন, কষ্ট হচ্ছে? ও তো যাবেই, বাট যাওয়ার পর কি হবে সেটা জানে না। আর আমাদের ব্যাপারে নাক গলিও না, না হলে তোমার এই সুন্দর মুখ আর সুন্দর থাকবে না। আরাফ, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। সীমা? এখন ছাড়াবো? তোর গায়ে হাত দিয়ে প্রেম করতাম বলে একদিনও তোর গায়ে হাত দিতে দিস নাই, আর আজ সবার সামনে তোকে চুমু খাবো, দেখি কে বাঁচাই। কথাটা শোনার সাথে সাথে নেহা কষে আরাফের গালে চড় বসিয়ে দেয়। তারপর নিলয়ের দিকে তাকিয়ে বলে, তুমি কিরকম ছেলে, হ্যাঁ? তোমার সামনে একটা মেয়েকে অপমান করে তুমি কিছু বলতে পারো না? থুতুটা আরাফের পায়ের নিচে ছুঁড়ে নেহা। তারপর হনহন করে চলে আসে সেখান থেকে। আরাফ মুচকি হেসে নিলয়ের জামার কলার ধরে নিয়ে যায় টানতে টানতে। তারপর আরাফ নিলয়ের টি শার্ট ধরে টানতে টানতে নিয়ে যায়। ভার্সিটির সবাই ওদের দিকেই তাকিয়ে আছে। নিলয় কারো দিকে তাকানোর সুযোগ পাচ্ছে না, কেবল বারবার বলছে, ভাই আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি কি ক্ষতি করেছি আপনাদের? আমাকে দয়া করে ছেড়ে দিন ভাই, প্লিজ। নিলয়ের কোনো কথা শুনে না। ক্যাম্পাসের ঠিক মাঝখানে একটি জামরুল গাছের গোল চত্বরে নিয়ে যায় নিলয়কে। ভার্সিটির সব স্যার, ম্যাম আর স্টুডেন্টরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে, কিন্তু কেউ আরাফের সামনে এসে নিলয়কে বাঁচানোর চেষ্টা করছে না। ওর কাজিন ছাড়া বাকি সবার মুখে এক প্রকার দুশ্চিন্তা ও বিষণ্ণের ছাপ। আরাফরা গোল চত্বরে যেয়ে বসে, আর নিলয় ওদের সামনে দাঁড়িয়ে আছে। ওই কুত্তার বাচ্চা, পুলিশের কাছে নালিশ দিতে খুব মজা লাগে তাই না? আমার নামে বিচার দিয়েছিস, তোর কত বড় সাহস! আমি দেখতে চাই কি ভেবেছিস তুই পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে? ডাক শালা তোর পুলিশকে, দেখি ওর কত বড় সাহস আমাকে ধরে নিয়ে যায়। সালাম্মা। ওরা সবাই হো হো করে হাসতে থাকে। হাসতে হাসতে যেন মাটিতে গড়িয়ে পড়বে এমন অবস্থা। নিলয় শুকনো মুখে তাকায় ওদের দিকে, কোনো কথা বলছে না ও। কেবল নিলয় বুঝতে পারছে আজ ওর সাথে বেশ খারাপ কিছুই হবে। তাই নিলয় কাঁদো কাঁদো মুখে বলল, ভাই আমাকে মাফ করে দিন। আমি পুলিশের কাছে কিছুই বলি নাই, আর কোনোদিনও পুলিশের কাছে যাব না। আমাকে এবারের মতো ছেড়ে দিন ভাই, আমি কিছুই জানি না। নিলয়ের কথা শুনে সাফিন এসে নিলয়ের গালে সজোরে একটা চড় বসিয়ে দেয়। নিলয় গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। সাফিন চড় দিয়ে উচ্চস্বরে গালি দেয় নিলয়কে। তারপর বলে, শালা কি মনে করিস? আমরা কি গাধা? তোর জন্য প্রথমবার পুলিশ এসে ভাইকে মেরেছে, আবার বলিস তুই কিছুই জানোস না? পুলিশকে কমপ্লেন করিস নাই, তাহলে পুলিশ জানে কি করে তোকে আমরা জাগ দেই? জার্গে কি দেখেছিস এতদিনে? এইবার দেখবি শালা। হ্যাঁ শাকিল, ঠিক বলেছিস। ওই ফকিন্নির সামনে হাঁটু মুড়ে বসে কান ধরে থাক শালা। নিলয় দাঁড়িয়ে থাকে। গালি শুনে মুখটা একদম লাল হয়ে গেছে। কখন যে চোখ থেকে পানি গড়িয়ে এসেছে নিলয় তা একদমই খেয়ালই করেনি। নিলয় মারগুলো ঠিকই সহ্য করে নিয়েছে, কিন্তু তার গালিগুলো একদমই হজম করতে পারছে না সে। আরাফ এসে সোজা তল পেটে একটা লাথি দেয় নিলয়কে। নিলয় কাত হতেই মুজিব এসে ওর -1.50 পাওয়ারের চশমা খুলে নিয়ে নিজের জায়গাতেই যে বসে। নিলয় কুকাতে কুকাতে কাত হয়ে বলে, ভাই আমার চশমাটা দিন প্লিজ। চশমা ছাড়া কিছুই ঠিক দেখতে পারি না ভাই, ঝাপসা হয়ে আসে। প্লিজ ভাই দিন চশমাটা। মুজিব নিলয়ের চশমাটা কনভার্সের নিচে ফেলে মট করে ভেঙে দেয়। নিলয় ঝাপসা চোখে সেদিকেই তাকিয়ে থাকে। হঠাৎ নিলয় খেয়াল করে কে যেন তার গায়ে পেছন থেকে এক গাদা পোড়া মোবিল
ও গোবর পচা গোলা ঢেলে দিয়েছে। নিলয় এবার বসে পড়ে। পেছনে থাকা আরাফের ছেলেপুলেরা এক এক করে সামনে এসে বসতে থাকে। অনেকগুলো একসাথে জমা হয়। 10 থেকে 15 জন ছেলেরা নিলয়কে এখন বাজেভাবে রাগ দিতে প্রস্তুত। নিলয় কোনো রকমে চোখ থেকে মোবিল মুছে সামনে তাকায়। এতক্ষণে নিলয়ের চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। আরাফ বলে ওঠে, সালা ঝামসা দেখো, মেয়েদের সামনে দুটো ওই জিনিস দেখতে পাও। ভাই কি যে কন, ওইটা তো কানা মানুষও টের পায়। ভাই ভার্সিটির মেয়েরা তো একটা বোরখা পরে না ভাই, সবাই গেঞ্জি আর টি শার্ট পরে আসে। এই কারণেই তো দেখতে পুরা ঢাকার পরিবহনের সামনে লাইটের মতো লাগে ভাই। এই জন্য লেখক বলেছে ভার্সিটির মেয়েদের দেখলে আমার থাক ভাই কমু না। ওরে চান্দু, তুমি তো দেখি সব খবর রাখো। মাঝখান থেকে কথা বলে লজ্জা দিবেন না ভাই, লজ্জা পাইছি। আহারে লজ্জাবান পুরুষ, কিন্তু তুই দেখোস আমাদের নিলয় দেখে না রে, সে ঝাপসা দেখে। হ্যাঁ ভাই, সে ওই মাইয়াগুলোর হেডলাইটগুলো শীতের সকালে কুয়াশার মতো দেখে। কিরে মুজিব, তুই আজকাল বেশি দেওয়ানা হয়েছিস। সব খবর একদম কওয়ার আগেই বলে দিচ্ছিস। ভালো উন্নতি হয়েছে তো। কি করব ভাই, ভার্সিটির পোলা না আমরা, তাই আগে এরাম ছিলাম না তো। তোমার লগে থাইকা থাইকা শিখা গেছি। ওহান রাতে ভিডিও না দেখে ঘুমাইতে ভালো লাগে না। ওরে বাবা, তা খালি ভিডিও দেখিস নাকি, বাস্তবে কিছু করস? কি যে কোন ভাই আপনারা, বাস্তবে তো আবার বালা লাগে। জিএফ এর অভাব আছে নাকি? বেশ কিছুক্ষণ ওদের মধ্যে কথা হতে থাকে। সবাই সবার কথা শুনে হাসতে লাগলো বেশ জোরেই। নিলয় কেবল ঠায় বসে আছে। আরাফ নিলয়ের দিকে তাকিয়ে বলে, ওই এবার কান ধর, কান ধরে কয়েকবার উঠবস কর। একদম ভাব নিবি না। তোর ভাব দেখানোর জন্য এখানে কেউ নেই। এটা বলছি সেটাই কর, না হলে তোর খবর আছে। নিলয় কান ধরে উঠে দাঁড়িয়ে যখন বসতে যাবে তখনই শুনতে পাই, ভাই প্লিজ ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই, আমি সব পুলিশ বলেছিলাম। কথা শোনার সাথে সাথে নিলয়ের পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটা সামনে আসে। নিলয় দেখে এটা রিশাদ, কিন্তু ও এখানে আসবে নিলয় জানেই না। হঠাৎ আরাফ এসে রিশাদের গালে চড় দিয়ে বলল, ওই তুই আমাকে আপনি বলে সম্বোধন করলি না কেন? আরাফের কথা শুনে রিশাদ নিলয়ের দিকে তাকায়। নিলয় মোবিল মুখে সামান্য এক প্রস্তুত হাসি দিয়ে রিয়াদকে ইশারা করে আপনি বলতে। রিশাদ মাথাটা নিচু করে নেয়। নিলয় ভেবেছিল রিশাদ এই বুঝি বলবে নে শুরু কর, কিন্তু না, এমনটা হয়নি। রিশাদ প্রশ্ন সূচক দৃষ্টিতেই তাকায় নিলয়ের দিকে, আর এদিকে রিশাদ ভাবে নিলয় হয়তো বলবে রিশাদ উঠে দাঁড়া, আমি দেখছি। কিন্তু না, এমন হয়নি। অবশ্য নিলয়কে সবকিছু থেকে বিরত রাখার দায়িত্বটা রিশাদেরই। সরি ভাই, ভুল হয়ে গেছে। তোর ভুলের শালা কিভাবে সম্মান দিতে হয় শিখিস নাই? শিখবি কি করে? তোর পাশেরটাও তো সম্মান দেয় না। মুজিব যা। কোথায় যাব ভাই? তুই আর সোহাগ মিলে দুটো মেয়েদের জামা আর প্লাজো ম্যানেজ করে নিয়ে আয়। শালা দুটারে এখনই পরিয়ে দিয়ে পুরো ক্যাম্পাসে ঘোরাবো। প্লিজ ভাই, এটা করবেন না। আমরা তো পড়তে এসেছি, আপনাদের সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই। কি বলতে চাইছিস? আমরাই শত্রুতা করছি? আমরা কি খারাপ তবে? না ভাই, আমি তো সেটা বলিনি। চুপ ভাই, হারামি। দুইটারে মেয়েদের জামা পরিয়ে ব্যবসাপল্লিতে ছেড়ে দিয়ে আসি চলো। ঠিক বলেছিস, ওদেরকে এখানেই মানাবে ভালো। আজ বুঝবে মজা। পুলিশদের কাছে আমাকে নিয়ে বলা। ভার্সিটির সবাই হা হয়ে তাকিয়ে আছে সেদিকে, কেউ কিছু বলছে না। অবশ্য কারো বলারও সুযোগ আর সাহস নেই। একদিন এক স্যার ওদেরকে এসব কাজে বাধা দিয়েছিল বলে সেদিনও সেই স্যারকে মেয়েদের জামা পরিয়ে পুরো গার্লস এলাকা ছেড়ে দিয়েছিল। এরপর ওই স্যারকে আর এই ভার্সিটিতে দেখা যায়নি। মুজিব আর সোহাগ দুটো মেয়েদের কাপড় নিয়ে আসে। ওই যা, তোরা ব্যাটা দুটোকে ধর। আরাফের কথা মতো সবাই এসে দুজনকে ধরল। রিশাদ বেশ নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু শাফিন এসে চড় দেওয়ার পর রিশাদ থেমে যায়। অবশ্য থামার আগে নিলয়ের দিকে তাকিয়েছিল। নিলয়ও তাকে চুপ হয়ে থাকতে বলে। রিশাদ এবার থেমে যায়। নিলয় আর রিশাদকে মেয়েদের পোশাক পরায় তারা। কিরে মুজিব, কথা বলিস না কেন? কেমন লাগছে দেখে বল। ভাই
নীলন্যারে তো পুরাই ওই যে আছে না, ওই যে টেনিস খেলে নিগ্রো একটা মেয়ে, ধুর নাম ভুলে গেছি, ওটার মতো লাগছে। আর এই রাশেদকে তো বস পুরা শাকিরার মতো লাগছে। ওরে বাপরে, তুই তো দেখি বেশি কিছুই জানিস। আচ্ছা চল, নাগিন গিন 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 ডান্স দে ওদের সাথে। চুপ শালা, আমি নিজে অলোক ভার্সন দিব। এক একটা মাল সেই মাল লাগছে বস। মুজিব, বেশি পাকামো হচ্ছে, চল ওদেরকে জায়গা মতো নিয়ে যায়। নিলয় আর রিশাদকে ধরে যখন ক্যাম্পাস থেকে বের করতে যাবে তখনই পুলিশের জিপ দেখতে পায় সবাই। মুজিব, সোহাগ আর বাকিরা সবাই আরাফের পেছনে যেয়ে দাঁড়ায়। আরাফ দেখে রাফিন তার দিকে সংস্ফূর্তভাবে এগিয়ে আসছে। এসব কি হচ্ছে এখানে? স্যার, ওরা আবার নিলয়কে ইয়াগ করেছে। ভাগ্যিস আসার সময় বলে এসেছিলে, না হলে খুব খারাপ হয়ে যেত। স্যার, যেই রাস্তা দিয়ে এসেছেন সোজা সেই দিক দিয়েই চলে যান, না হলে কি? যা বলছি তাই করুন। আরাফ কথাটা বলা শেষ করতেই রাফিন আরাফের গালে একটা চড় বসিয়ে দেয়। শাফিন তেড়ে আসতেই আরাফ থামিয়ে বলে, দিনে দুপুরে পুলিশ মেরে কোনো লাভ নেই, যা হবে রাতেই। শাফিনকে কথাটা আরাফ আস্তেই করে বলে। তারপর রাফিনের দিকে তাকিয়ে আরাফ ভদ্রতার দৃষ্টিতে বলে, সরি স্যার, ভুল হয়ে গেছে, আমরা আর কখনো যা করব না, আমাদের প্লিজ মাফ করে দিন, প্রমিস করছি আর কখনো এমন করব না, এবারের মতো আমাদেরকে ছেড়ে দিন, এর পরের বার এমন হবে না। তোরা কখনো ভালো হবি না। তোদের মতো বেয়াদব ছেলেদের জন্য ঢাকা নয়, সব স্থানের ভার্সিটির বহিরাগত ছেলেমেয়েরা ঠিকভাবে পড়াশোনা করতে পারে না। সরি স্যার, বুঝেছি, আর হবে না। যা এখন, পরের বার কিন্তু আর ছাড়বো না। আরাফেরা চলে যায়। নিলয় আর রিশাদ সেখানেই দাঁড়িয়ে থাকে। রাফিন বলে, বাড়িতে যাও, আর কখনো ওরা তোমাদের জ্বালাবে না। হাসো কেন? স্যার, ও মনে হয় পাগল হয়ে গেছে, মানসিকভাবে এত চাপ সহ্য করতে পারেনি তো তাই। স্যার আসি, ধন্যবাদ। নিলয়কে নিয়ে রিশাদ চলে যায়। রিশাদ নিলয়কে বলে, তুই কেন ওনার সামনে হাসছিলি? ওরা আবার জাগ করবে, তাই তাই হাসি পেল শুনে। তুই তো বেশিই বুঝিস। আর পাচ্ছি না রিশাদ কি এইসব সহ্য করতে। বাদ দে। শুনশান পরিবেশ, চারিদিকে ঝিঝি পোকার শব্দ, চারপাশে নীরবতা ভেদ করে মাঝে মাঝে শাসা করে গাড়ি চলার শব্দ শোনা যাচ্ছে। মেন রাস্তা থেকে অনেকখানি দূরে তিনজন ছেলে দাঁড়িয়ে, হাতে রিভলভার। ওই তিনজন ছেলের সামনে পায়ে দড়ি বাঁধা একজন লোক বসে আছে, গায়ে প্রচণ্ড রকম রক্ত জমাট বাঁধার চিহ্ন, আর লাল বেয়ে মাথায় লোহার রড দিয়ে মারা ক্ষত থেকে রক্তের স্রোত নিচে গড়িয়ে পড়ছে। হাঁটু ভাঁজে বসে থাকা লোকটা বারবার মৃদু চিৎকারে বলছে, কিন্তু কেউ তার কথা শুনছে না। সবটা যেন অন্ধকার রাতে ঝিঝি পোকার শব্দের সাথে মিলিয়ে যাচ্ছে। তারপর হঠাৎ ঠাস করে একটা গুলির শব্দ শোনা গেল। ভয়ে সব আটকে উঠল। শুকনো পাতার মর্মর শব্দকে সঙ্গী করে আর ঝিঝি পোকার বিদঘুটে শব্দকে উপেক্ষা করে জোড়া পা যেন সামনে এগিয়ে আসতে লাগলো। তারপর সবটা যেন ধোঁয়াশা।